শ্যামনগর স্টেশনে বিকেল 5টায় একটি মাত্র ট্রেন আসে। এজন্য স্টেশনে অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে। স্টেশনের পাশের রাস্তা দিয়ে কেউ সাইকেল চালিয়ে, আবার কেউ পায়ে হেঁটে যাচ্ছে। স্টেশনের সাইনবোর্ডে বেশ বড় করে লেখা আছে শ্যামনগর। কুলিগুলো স্টেশনে আসা যাত্রীদের বক্সগুলো মাথায় তুলে প্ল্যাটফর্মে যায়। লোকজন প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে। আজ ট্রেন খানিকটা দেরি হওয়াতে হুইসেল বাজিয়ে ট্রেনটি শ্যামনগর পৌঁছালো ঠিক সন্ধ্যায়। ট্রেন থেকে ব্যাগ হাতে বিনায়ক নামল। তাড়াহুড়ো করে ট্রেনে লোকজন উঠে যেতেই প্ল্যাটফর্মটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। আশেপাশে লোকজন আছে, তবে তাদের দেখে মনে হচ্ছে তারাও ট্রেন থেকে নেমেছে। স্টেশন মাস্টার বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। বিনায়ক তাকে কিছু জিজ্ঞাসা করতে চাইল, তবে স্টেশন মাস্টারকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কি যেন মনে করে তার আর কাছে গেল না। ট্রেন যখন স্টেশন থেকে চলে গেল, লোকের ভিড় অনেকটাই কমে গেল। বিনায়ক শহরের ছেলে, পারিবারিক কাজে পৈতৃক কিছু সম্পত্তি বিক্রি বাট্টার জন্য প্রথমে নিশিতপুর গ্রামে যাবে সে। আসার আগে ওর বাবা অবশ্য ওকে বারণ করেছিল, কিন্তু সে বারণ শোনেনি। শুনবে কেন? অতগুলো পৈতৃক সম্পত্তি কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? সেদিন ছিল রবিবার, বিনায়কের অফিস ছুটির দিন। বিনায়ক তার ঘরে অবসর সময়ে বই পড়ছিল। এমন সময় তাদের দোরগোড়ায় এসে দাঁড়ালো একটি সাইকেল। দরজায় নক করতেই বিনায়ক দরজা খুলে দিল। সদর দরজা খুলতেই দেখে একজন পোস্ট পিয়ন দাঁড়িয়ে আছে। বিনায়ককে দেখে বলল, এটা কি ব্রজেশ্বর বাবুর বাড়ি? হ্যাঁ, এটাই ব্রজেশ্বর বাবুর বাড়ি। আমি ওনার ছেলে বিনায়ক। তা কি চাই বলুন? চিঠি এসেছে তোমার বাবার নামে, এ নাও, এখানে একটি সই করে দাও। কার চিঠি এসেছে বিনায়ক? প্রেরক বা প্রাপকের কোনো নাম তো নেই, শুধু লেখা আছে নিশিতপুর। বিনায়ক চিঠির মুখের খামটা খোলা নিয়ে এত ব্যস্ত ছিল যে নিশিতপুর নাম শুনে ওর বাবার মুখে যে একটা কালো ছায়া পড়েছে তা সে খেয়ালই করেনি। চিঠি পড়া শেষ করতেই উত্তেজনায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল বিনায়ক। এ দেখে ব্রজেশ্বর বাবু বললেন, কিরে, কি হয়েছে? এত ছটফট করছিস কেন? লটারি লেগেছে বাবা, লটারি। লটারি? কিসের লটারি? আরে খুলে বল। নিশিতপুরে যে আমাদের পৈতৃক সম্পত্তি আছে, সেই জায়গাগুলো বিক্রি হবে, তাই আমাদের গিয়ে ওই জায়গাগুলোর ভাগ বুঝে নিতে বলছে। তা তুই কি করবি ভাবছিস? কি আর করব, নিজেদের সম্পত্তির ভাগ বুঝে নেব। আচ্ছা, সম্পত্তি কি খুব দরকার? সেটা না নিলে কি খুব খারাপ হবে? আমাদের তো সবই আছে, বেশ ভালোই চলছে। কেন বাবা, তুমি কি চাও না আমরা সেখানে যাই? তাছাড়া নিশিতপুর সেটা তো একটা গ্রাম, মানছি আমাদের কিছুর অভাব নেই, তাই বলে পৈতৃক সম্পত্তি কি ছেড়ে দেব? এ হয় না বাবা। ব্রজেশ্বর বাবু ছেলের কথা শুনে আরো জোরে হাত চেপে ধরলেন বিনায়কের। তিনি জানেন সে যখন মনস্থির করে ফেলেছে তার মানে সে যাবেই। কিন্তু নিশিতপুর গ্রাম আর জঙ্গলের সেই ঘাট পাড়ের কথা মনে হতেই বুকটা অজানা আতঙ্কে কেঁপে উঠল ব্রজেশ্বর বাবুর। কিন্তু ছেলেকে আর কিছু বললেন না তিনি। এর প্রায় 3-4 পর অফিস থেকে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে রওনা দিল নিশিতপুরের উদ্দেশ্যে। বিনায়ক স্টেশন থেকে বেরিয়ে হাতের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল। চারদিকে ঝিঁচি পোকার ডাক। একে তো এই নির্জন জায়গা, আবার তাকে হেঁটে যেতে হচ্ছে। বিনায়ক পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করতেই যাচ্ছিল, এমন সময় বিনায়কের পেছন থেকে কেউ একজন টর্চ লাইট চালালো। টর্চ লাইটের সাদা গোল আলোটা এসে পড়ল বিনায়কের ঠিক সামনের পথের উপর। বিনায়ক চমকে উঠে পিছনে ফিরে তাকালো, কিন্তু টর্চ লাইটের উজ্জ্বল আলোয় সে আর বেশিক্ষণ ওখানে তাকাতে পারল না। কে কে ওখানে? আপনি কে? এত রাতে স্টেশনের বাইরে দাঁড়িয়ে কি করছেন?
আমি বিনায়ক, কলকাতা থেকে এসেছি। বেশ, কিন্তু এখানে এসেছেন কেন জানতে পারি? পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য। তা কোথায় যাবেন এখন? নিশিতপুর গ্রামে। সে কি এত রাতে নিশিতপুর গ্রামে যাবেন? কেন, কোনো সমস্যা আছে নাকি? না, তেমন কিছু না। আসলে নিশিতপুর গ্রামে যাওয়ার জন্য আপনাকে ওই ঘন জঙ্গলের ঘাটটা পার করতে হবে। সে জানি, আগে বাবা আমাকে বলে দিয়েছে, তবে আমি প্রথমবার এই গ্রামে, আগে কখনো আসা হয়নি। আপনার বাবা ওই জঙ্গল আর নিশিতপুর গ্রাম নিয়ে আর কিছু বলেনি? না, কিছুই তো বলেনি। কেন, বলুন কি হয়েছে? না, তেমন কিছু না। আপনাকে ঘাট পার অব্দি এগিয়ে দিয়ে আসি। শহরের মানুষ, গায়ে প্রথমবার এসছেন, চলুন আমার সাথে। কথাটা বলেই লোকটি টর্চ লাইট জ্বালিয়ে সত্যি সত্যি বিনায়কের সামনে দিয়ে সোজা পথে এগিয়ে যেতে লাগলো। বিনায়কও কিছু না ভেবেই লোকটির পিছন পিছন হাঁটা শুরু করলো। স্টেশনের সামনের দিকে চলে গেছে মেঠো পথ। বিনায়ক সেই মেঠো পথই ধরেছে। অনেকক্ষণ হাঁটার পর বিনায়কের মনে হলো পথটা বেশি চওড়া নয়। পথের দুধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য গাছ। বিনায়ক আর সেই ভদ্রলোক এখন একসাথে হেঁটে চলেছে। এতক্ষণ দুজনেই চুপচাপ ছিল। অজানা সেই লোকটি বলে উঠল, আমার মনে হয় আপনি ওই জঙ্গল নিয়ে কিছু জানেন না। না, কিছু জানি না। এই সে আপনার জানার কথাও নয়। যাকে আমি তবে আপনাকে পুরো ঘটনাটা খুলে বলি। অনেক বছর আগেকার ঘটনা, মানে আমার জন্মেরও আগের। তখন নিশিতপুর গ্রাম আরও ভিতরে ছিল, জঙ্গলের অপর প্রান্তে। তো সেই সময় নাকি আশেপাশের 10 গায়ে ভয়ঙ্কর ওলা বিবির মোরগ লাগে। গায়ের পর গা ওজার হতে থাকে ওলা বিবির ভয়াল থাবায়। সেই সময় অত মরা পোড়াবার জায়গা কোথায়? দুজন তো নয়, প্রতিদিনই প্রায় 200-300 মানুষ মরত। এত লোককে তো আর পোড়ানো সম্ভব নয়, তাই না? তাই গায়ের লোকেরা বেশিরভাগ লাশ ভাসিয়ে দিত ওই ঘাটে আর পুঁতে রাখতো ওই জঙ্গলে। লাশগুলো ভেসে উঠে পচা গন্ধ ছড়াতে লাগলো চারপাশে। এদিকে জঙ্গলে পুঁতে রাখা লাশগুলোর খঙ্কালো দেখা গেল জঙ্গলের আশেপাশে। লোকটি চুপ করতেই বিনায়কের শরীরের লোম দাঁড়িয়ে গেল। সত্যি কি এমন কিছু হয়েছে? ঠিক এই সময় বেশ খানিকটা দূরে শিয়াল ডেকে উঠল। গভীর রাতে নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে যেন গিয়েও জনমানবহীন মেঠো পথের বুকে সাবধানতার বাণীর মতো শোনালো। বিনায়ক এবারে বলে উঠল, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি নিশিতপুর যাওয়া নিয়ে চমকে উঠলেন কেন? নিশিতপুরের লোকজনকে এই জঙ্গলের পথ পাড়ি দিয়েই দৈনন্দিন কাজে গঞ্জে যেতে হয়। সন্ধ্যার পর জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ ভেসে আসতো, তা অনেকেই শুনতে পেত। কিছুদিন পর দেখা গেল যারাই জঙ্গলের পথ পাড়ি দিয়ে গঞ্জে যেত তারা আর বাড়ি ফিরত না। তাদের লাশ জঙ্গলের সেই ঘাটে পড়ে থাকতে দেখা যেত। যারা ওই লাশগুলো তুলতে যেত তারা আর কখনোই ফিরে আসতো না। কথা বলতে বলতে তারা সেই জঙ্গলের মধ্যে ঘাটের কাছে এসে পৌঁছায়। চারদিকে মিলেমিশে কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পরিবেশ। বিনায়কের গা ছমছম করে উঠল। এই যে বাবু, যে দেখা যাচ্ছে একটা ডিঙ্গি, এই ডিঙ্গি আপনাকে পৌঁছে দেবে নিশিতপুর গ্রামে। কোথায়? আমি তো কোনো কিছু দেখছি না। আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি ঠিকই, তবে... বিনায়ক কথা শেষ করতে না করতে লোকটি একটু হালকা হাসি দিয়ে এক হাঁক দিল মাঝিকে। আমি ত্রিনাভ, শহর থেকে একজন বাবু এসেছে, এনারও ওভারে পার করে দিও তো। বিনায়ক লোকটির নাম জানতে পারল। সে আর দেরি না করে উঠে পড়ল ডিঙ্গিতে। বিনায়কের থেকে বিদায় নিয়ে রহস্যে ঘেরা লোকটি চলে গেল সেখান থেকে। আচ্ছা বাবু, আমি তবে আসি। মাঝিটির মুখ ভালো করে দেখা যাচ্ছে না, চাদর দিয়ে মুখটা ঢেকে রাখা। পূর্ণিমার রাতের চাদরে আলোটা পানিতে এসে পড়েছে, তবে জঙ্গলের ভিতর দিয়ে সরু এই খাল একেবারে ভুতুরে ভুতুরে লাগছে। এতক্ষণে নৌকার মাঝি কথা বলে উঠল।
তা বাবু, আপনি এই রাইটে নিশিতপুর কেন যাবেন? আপনার কি ভয়টা নাই নাকি? লোকটির এমন কথায় বিনায়ক একটু ভয়ে শিহরিত হয়ে গেল। সে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর চাঁদের আলোতে মুখ পড়তেই বিনায়ক জেগে উঠে দেখে সে ডিঙ্গিটা চলছে না। সে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সে মাঝিকে ডাকে, সে মাঝিও নেই। মাঝি কাকা, ও মাঝি কাকা, কোথায় তুমি? উপায় না পেয়ে বিনায়ক অনেক কষ্টে ডিঙ্গিটাকে জঙ্গলের পাশে এক ধারে নিয়ে আসে। সে সেখান থেকে নেমে ঘন কালো মিলেমিশে অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করে। কি হলো বাবু, আপনি নিশিতপুর যাবেন না? আমাকে একা ফেলে কই যাচ্ছেন বাবু? এমন খ্যাস খ্যাসে কণ্ঠ শুনে বিনায়ক বুঝতে পারল এটা সেই মাঝির কণ্ঠ। তারপর জঙ্গলের চারপাশ থেকে ভেসে আসতে লাগলো কখনো কান্নার আওয়াজ, আবার কখনো হাসির আওয়াজ। বিনায়ক কি করবে বুঝতে পারছে না। সে প্রাণপণে ছুটতে লাগলো। অন্ধকারে ঠিক কত দূর ছুটল তা সে আন্দাজ করতে পারল না। এরপর সেই মুখে চাদর পরা লোকটিকে দেখতে পেল। চোখ দুটো জ্বলছে। বিনায়ক আমতা আমতা করে বলল, কে তুমি? আমাকে ছেড়ে দাও। সামনে থাকা লোকটির কালো চাদর মুখ থেকে সরে গেল। জ্বলন্ত চোখ আর কালো শরীর বিনায়কের উপর আছড়ে পড়বে এমন সময় সে পিছনের দিকে ছুটতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর হাঁপাতে লাগলো সে সামনে দেখলো সেই রহস্যে ঘেরা লোক যে বিনায়ককে জঙ্গলের ঘাট পাড়ি অব্দি পৌঁছে দিয়েছে। আমতা আমতা করে সে লোকটিকে বলল, এই যে কাকা, আপনি এসেছেন, দয়া করে আমাকে বাঁচান। এই লোকটা বাঁচি ছিল না। তা কে ছিল বাবু? দেখুন তো, এমন দেখতে কিনা। বিনায়ক ভয় পেয়ে পিছনে সরে যেতে লাগলো। পিছনে মাঝির এমন চেহারা আর সামনেও এমন। বিনায়ক ঘেমে চুপসে গেছে। তার শিরদাঁড়া দিয়ে শীতল ঠান্ডা ঘাম ঝরে পড়ছে। সে বুঝে গেছে এই জঙ্গল আসলে প্রেতদের জঙ্গল, মানুষ এখানে থাকে না। অনেক দিন কেউ আসে না, আজ অনেক দিন পর কাউকে পেয়েছি। বিনায়ক আর্তনাদ করতে থাকে, কিন্তু সেই পিশাচটা তার হাতের ভয়াল থাবা দিয়ে বিনায়ককে শেষ করে দেয়। এরপর তাকে টানতে টানতে ডুবে যায় সেই গভীর জঙ্গলে। রাতের এক জঙ্গলের কাহিনী এখানেই শেষ হয়।